হঠাৎ মনে হচ্ছে আমার বুকের ওপর কেউ বসে আমাকে একটা গলা টিপে ধরেছে, আর আমি হাত দুটো নড়াতে পারছি না, অথচ পা দুটো নড়াতে পারছি। আমি পাশে জানলাটা খোলা, জানলার দিকে যেই তাকালাম এরকম করে, দেখি একটা সন্ন্যাসী হয় না, সেই ধুলো বালি মাখা, তিলক পড়া, বড় বড় কোকড়ানো চুল, আর গলায় রুদ্রাক্ষের মালা, আর আজব টাইপের মুখ, চোখ ঠোক কাজল ঠাজল পড়া, এরকম বড় বড় চোখ করে আমার দিকে এরকমভাবে তাকিয়ে আছে। লাইফ ইজ ফুল অফ মিস্ট্রি, এই কথাটা দিয়ে আজকে শুরু করলাম। কারণটা হলো এই যে আমরা নর্মাল হিউম্যান বিং এবং আমাদের আশেপাশে প্রচুর এমন জিনিস আছে যেগুলো আমরা কোনো ব্যাখ্যা পাই না। ইটস বিয়ন্ড এক্সপ্লেনেশন, এবং আই এম প্রিটি শিওর যে আপনারাও সেটাতে এগ্রি করবেন। তা না হলে পরে আমার মনে হয় গুগলে যখন আমরা সার্চ করি যে টপ 10 হন্টেড প্লেসেস ইন ইন্ডিয়া বা টপ 10 হন্টেড প্লেসেস ইন দ্য ওয়ার্ল্ড বা কোনো একটা স্পেসিফিক জিওগ্রাফিক্যাল লোকেশন দিয়ে আমরা করি, এতগুলো জায়গার ওপরে এতগুলো তথ্য বা ইনফরমেশন উঠে আসতো না, একদম তাই কিনা? যেমন ধরো এই যে ন্যাশনাল লাইব্রেরিতে অনেক রকম ইনসিডেন্টস যেগুলো ডকুমেন্টেড আছে এবং সেগুলো আমরা বিভিন্ন ওয়েবসাইটসে পাই, এবং সেখানে যতটুকুন আর কি পড়েছি বা দেখেছি আর কি, যে ওখানে একটা টাইমে দেয়ার ইজ আ হিডেন চেম্বার, এবং সেই চেম্বারটার মধ্যে ব্রিটিশ এরাতে ইট ওয়াজ ইউজড অ্যাজ আ টর্চার সেল। এবং পরবর্তী যখন একটা ওই 80s কাছাকাছি যখন একটা রেনোভেশন ওয়ার্ক হয়, তখন প্রচুর লেবার যারা কাজ করছিল তারা মারা যায়। আচ্ছা। এবং এখনও বলে যে, জানি না মানে অ্যাজ পার দ্য ডকুমেন্টেশন অ্যাগেন, সত্য বা মিথ্যা এটাকে বলার মতন সেই যোগ্যতা আমার নেই। তার কারণ হলো আগেন যেটা বললাম, ভীষণ সাধারণ মানুষ। তবে বলা হয় যে ওখানে এখনও একটা হিস্টেরিক্যাল লাফ, একটা অসাধারণ মানে একটা অস্বাভাবিক একটা অট্টহাসি টাইপের একটা হাসি, এবং একটা ওয়েলিং মানে হচ্ছে যে একটা চিৎকার, কিন্তু সঙ্গে কান্না জুড়ে আছে তার সঙ্গে। এরকম ধরনের অনেক কিছু আওয়াজ কিন্তু পাওয়া যায় ফ্রম দ্য আপার ফ্লোর, ন্যাশনাল লাইব্রেরির আপার ফ্লোর। এবং সেই আপার ফ্লোরে প্রচুর ডলস আছে, যে ডলসগুলোকে বিদেশি ডলস, আমার এক্স্যাক্টলি এখন মনে পড়ছে না, ওটা মোস্ট প্রবাবলি ফ্রান্স ডলস হতে পারে, আই এম নট রিয়েলি শিওর অ্যাবাউট ইট। এবং সেখানে প্রচুর ডলস রাখা আছে, এবং এই ডলসগুলোকে ইউজ করা হচ্ছে অ্যাজ আ তান্ত্রিক মানে তান্ত্রিক মেথোডলজি দিয়ে কাউকে কোনো রকম হার্ম করার জন্য বা কোনো রকম মানে কন্ট্রোল করার জন্য। এটা ডকুমেন্টেড আছে। বা ধরো ডুমাস বিচ গুজরাতে আছে, যেখানে ইট ওয়াজ আ বারিয়াল গ্রাউন্ড, বাট দ্যাট ইজ অলসো লিস্টেড অ্যাজ আ, যেটাকে ব্ল্যাক ম্যাজিক টাইপ এরকম ধরনের কিছু বলা হতো, রাইট। সো এরকম ধরনের আরও অনেক জায়গা আছে। বাঙ্গার ফোর্টের কথা আমরা সবাই জানি। এটা বলছো বলে আমার এই পুতুলের কথা বলাতে আমার মনে হলো যে কলকাতার বুকে রয়েছে না কুখ্যাত তোমার পুতুল বাড়ি। কারেক্ট। ওই 18th বা 19th সেঞ্চুরির ওই সময়টাতে, ওই সময় নীলকর সাহেবদের একটা তোমার কি বলবো, নীলকর সাহেবদের একটা আনন্দ করার জায়গা বলতে পারো, একটা নাচঘর একদমই। সেখানে প্রচুর মহিলাকে নিয়ে এসে, তার মধ্যে বেশিরভাগই হয়তো অনিচ্ছাকৃতভাবে তাদের ইচ্ছের বিরুদ্ধে নিয়ে এসে ওখানে রাখা হতো, এবং যেরকম হয়ে থাকে। এবং তারপর সেখানে বন্দি দশায় প্রচুর মেয়ে মারা যায়। শোনা যায় যে ওখানে নাকি এখনও পর্যন্ত সেই চিৎকারের আওয়াজ, ঘুঙুরের আওয়াজ, এগুলো এখনও নাকি পাওয়া যায়। একদমই তাই। এবং
এগুলো কতটা সত্যি কতটা মিথ্যে সেটা জাজ করার মতন বা সেটাকে একটা ভার্ডিক্ট দেওয়ার মতন হয়তো সেই ক্ষমতা আমরা রাখি না, কিন্তু অবিশ্বাস করারও আমার মনে হয় কোনো জায়গা নেই। তার কারণ হলো এতগুলো ঘটনা, এবং এটা তো কোনো সিনেমা না যে সিনেমার থেকে একটা হঠাৎ করে একটা স্ক্রিপ্ট লিখে নিয়ে তার সেখানে যে জিনিসগুলোকে তৈরি করা হলো, ব্যাপারটা ওরকম না, বা কোনো কবির কল্পনাও না, অ্যাবসলিউটলি নট। এবং এতগুলো যখন ঘটনা এতগুলো জায়গায়, সেখানে কোনো না কোনো মিস্ট্রি থাকবে না, এবং সামথিং ট্রুথ উইচ হ্যাজ বিন হিডেন ফর এজেস, এবং সেটা সময়ে সময়ে হয়তো বিটস অ্যান্ড পিসেসে বেরিয়ে আসে লোক মারফতে বা কোনো প্যারানর্মাল ইনসিডেন্টসের মাধ্যমে, এবং সেটাই আমরা দেখি বা সেটা আমরা শুনতে পারি। এই কলকাতার কথা বলছো, রাজস্থানের কথা বলছো, সব কিছু বলতে গিয়ে আমার মনে হলো যে আমাদের এদিকটাতেও কিন্তু এরকম কিছু কুখ্যাত জায়গা, কুখ্যাত বলছি এই কারণেই, তার কারণ হচ্ছে যেহেতু এরকম একটা ব্যাখ্যা করা যায় না বা অলৌকিক একটা ঘটনা ঘটে এবং যেটাতে আমরা ভয় পেয়ে থাকি, সেই কারণেই কুখ্যাতটা বলছি। তা সেরকম কিছু জায়গা কিন্তু আমাদের এদিকেও রয়েছে, মানে বলার সাথে সাথে, এরকম জায়গা বলার সাথে সাথে নর্থ বেঙ্গলের কয়েকটা জায়গার কথা কিন্তু আমাদের মনে এসে যায়। একদমই, ডাউহিল, হ্যাঁ, মর্গান হাউস এবং দার্জিলিংয়ের কিছু কিছু জায়গা, একদমই তাই। এবং আমি অনেকগুলো, ইনফ্যাক্ট আমি অনেকগুলো এপিসোডে এটা নিয়ে আমি বলেও ছিলাম যে আমাদের এই সাবজেক্টের উপরে কথা বললে, আর যেহেতু উই বিলং টু দিস পার্টিকুলার জিওগ্রাফিক্যাল লোকেশন উইচ ইজ শিলিগুড়ি, দ্য নর্থ বেঙ্গল, এখানে ডাউহিল বা মর্গান হাউস বা যে জায়গাগুলো বলছো তুমি, দার্জিলিংয়ের কিছু কিছু জায়গা এবং তার আশেপাশে জায়গাগুলো, সেগুলোর কথা কিন্তু রেফারেন্সেস না বললেই নয়, যেহেতু উই আর টকিং অ্যাবাউট দিস সাবজেক্ট। আর সাবজেক্ট মানেই আর একবার একটু জাস্ট রিমাইন্ড করে দিই এবং ওয়েলকাম জানাই আপনাদের সবাইকে আমাদের এই পডকাস্টে, দ্য আনকাইনি পডকাস্ট উইচ ইজ দ্য এক্সপিয়ার। আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি শুরুটাই একটুখানি অন্যরকম করে করলাম, তার কারণটা হলো যে দের আর লট অফ হোমওয়ার্ক দ্যাট উই ডু, কারণ আপনাদের সামনে যখনই কোনো কিছু নিয়ে আসি তার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড চেক বা একটা ব্যাকগ্রাউন্ড হোমওয়ার্ক না থাকলে পরে সেটার অথেন্টিসিটি বা দ্য রিচনেস অফ দ্য ইনফরমেশন ল্যাক করে যায় কোথাও, মনে হয় আমার। এবং সেটার জন্যই সেই হোমওয়ার্কটা করা, এবং করতে করতে আজকে we were actually running through this haunted places of India, সেটার থেকেই এই তথ্যগুলো উঠে আসলো। এবং আজকে যে আমি একটা ব্রিফ ইন্ট্রোডাকশন দিলাম আজকের এপিসোডে এগুলোকে নিয়ে। সো এপিসোডটাতে শুরু করার আগে বা আজকে যে আমাদের গেস্ট এখানে আছেন তার সঙ্গে কথা বলার আগে, এটা না করলে ভীষণ একটা মারাত্মক একটা মিস্টেক হয়ে যাবে। সেটা হচ্ছে যে ওয়েলকাম টু আওয়ার চ্যানেল, সাবস্ক্রাইবটা করতে কিন্তু প্লিজ ভুলবেন না। এপিসোডগুলো ভালো লাগলে পরে একটা লাইক, আর আপনাদের যাবতীয় ভাব বা এটা সম্বন্ধে যে কোনো কথা যদি আপনাদের বলার থাকে তাহলে প্লিজ আমাদের কমেন্টে জানাবেন। এটার সঙ্গে সঙ্গে যদি আপনাদের কাছে কোনো রকম এরকম ইনসিডেন্টস থাকে যেগুলো আপনারা আমাদের সঙ্গে শেয়ার করতে চান, অল ইউ হ্যাভ টু ডু ইজ আ ভেরি ভেরি সিম্পল থিং, একটা কমেন্ট, আওয়ার টিম উইল কন্ট্যাক্ট ইউ। শুধু কি ধরনের জিনিস দেখতে চায় সেটাও অ্যাবসলিউটলি ফিডব্যাক তো ডেফিনেটলি আশাই করব। সো অল বিন সেড, লেটস মুভ উইথ আওয়ার গেস্ট ফর টুডে। আর আজকে আমাদের সঙ্গে যিনি আমাদের স্টুডিওতে আছেন, আমাদের আজকের এপিসোডের গেস্ট অমিত, ওয়েলকাম টু আওয়ার স্টুডিও। কেমন আছেন আপনি? ভালো আছি, এবং আপনাদের এই যে আপনারা যে উদ্যোগটা নিয়েছেন তার জন্য মানে অশেষ ধন্যবাদ। কারণ এই ধরনের কোনো রকম কোনো এপিসোড মানে আমরা খুব কমই পাই। জানতে প্রচুর ইচ্ছে হলেও বাট সেরকম স্বচ্ছতা সেই জিনিসগুলো থাকে না। অনেককে দেখেছি যে সোজাসুজি বলছে, মানে সাবজেক্টের ওপর ক্লিনলি বলে গেল, বাট আপনি আমাকে এখানে ইনভাইট করে ডেকেছেন কেন? কারণ আমার থেকে কিছু শোনার জন্য। ওয়াই? কারণ আমার কাছে একটা ছোট অভিজ্ঞতা আছে এরকম ধরনের,
তো আপনারা যে কথাগুলো বলছেন এবং আমি যে আপনাদের রিলেটেড করছি, আমার সাথে যে ঘটনাটা করেছেন, এটা খুব দারুণ লাগলো আমার কাছে, যে আপনারা যে সাবজেক্ট নিয়ে কথা বলছেন সেই সাবজেক্টের মানে আমি একটা এক্সাম্পল। ইউ ওয়েলকাম, অ্যান্ড সেই জন্যই আপনাকে এখানে আজকে ডাকা বা ইনভাইট করা। ডাকাটা বললে মনে হয় একটু ভুল হয়ে যাবে, রিকোয়েস্ট করে আপনাকে ইনভাইট করা। সো আমরা আপনার এক্সপিরিয়েন্সে মুভ করার আগে জানতে চাইবো যে আপনি কোন প্রফেশনের সঙ্গে যুক্ত? আমি ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে জড়িত। নর্থ বেঙ্গলে আমার কয়েকটা হোমস্টে আছে, নিজস্ব না, লিজ নেওয়া। বিভিন্ন জায়গাতে আমাদের হোমস্টে আছে। আর তার সাথে আমি প্রফেশনালি ফটোগ্রাফিটা করি। আর যদি বলেন আমার হবি, তাহলে কিছু ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফিটা হবি, এবং মিউজিকটাও আমার একটা হবি এবং প্রফেশন, দুটোই ধরতে পারেন। আমি গান বাজনার সাথেও কিছুটা জড়িত আছি। এই সো তাহলে বলে দিই, আজকে অমিত কিন্তু ইজ আ প্যাকেজ। আর যারা যারা আমাদেরকে মানে আমাদের এই এপিসোডসগুলো ফলো করছেন আর আজকের এপিসোডে যারা জুড়ে আছেন আর কি, তারা আপনারা ডেফিনেটলি ধরে নেওয়া যায় যে আপনারা ঘুরতে ভালোবাসেন। অ্যান্ড ঘুরতে ভালোবাসেন যখন, আর আমাদের এই রিজিয়নে ঘোরার জন্য একটা অসাধারণ একটা স্প্লেন্ডিড জায়গা, এবং সেখানে হোমস্টের যখন দরকার হবে কাকে কন্ট্যাক্ট করতে হবে এটা আপনারা জেনে গেলেন। আমাদেরকে বলে দেবেন, আমরা অমিতকে জানিয়ে দেবো। থ্যাংক ইউ। সো অমিত, এমনিতে আপনি কি এই শিলিগুড়ির বাসিন্দা? হ্যাঁ, আমি শিলিগুড়িরই বাসিন্দা। আমার জন্ম মালবাজারে, এবং মালবাজারে জন্মের পরে আমার এডুকেশনাল যে পিরিয়ডটা থাকে সেটা কমপ্লিটলি কলকাতাতে হয়। আমার ওখানে কলেজ কমপ্লিট করি, দেন তারপরে আবার কর্মসূত্রে আমাকে আবার শিলিগুড়িতেই ফিরে আসতে হয়, যেহেতু আমার এটা হোম টাউন। সো আমি শিলিগুড়িতেই চাকরি নিয়ে ব্যস্ততা ছিলাম, এবং বিগত মোটামুটি ধরুন আজকে 7-8 বছর হচ্ছে আমি নিজস্ব ব্যবসা নিয়ে আছি। বাহ, বেশ বেশ। সো আজকে যেই ঘটনাটা শুনবো, মানে একটাই ঘটনা নাকি? একটা ঘটনা একটু স্ট্রং, তো আমি মনে করছি সেটা মানে শেয়ার করতে। না না, একটা যদি বেশি হয় তাহলে কিন্তু বেশ বেশ ব্যাপারটা কিন্তু আমাদের ভালোই লাগে। একদমই তাই, একদমই তাই। আর এই ঘটনাগুলো কি এই ট্যুরস রিলেটেড না একদমই ভিন্ন? না, ট্যুরস রিলেটেড না, ঠিক। কারণ আমি আপনাকে যেটা বললাম যে আমার প্রফেশন হচ্ছে ফটোগ্রাফি, এবং আমার একটু হবিও এটা, আবার মিউজিকটাও হবি প্রফেশন, দুটোই। তো এবার ঘটনা হচ্ছে যে এটা রিলেটেড, মানে আমি একটা ফটোগ্রাফি একটা ছোট্ট একটা ডে ট্যুর করতে গিয়ে আমার সাথে একটা ইনসিডেন্ট ঘটেছিল। বেশ বেশ বেশ, শুনবো তাহলে। আচ্ছা, ঘটনাটা আজ থেকে মোটামুটি ধরুন আজকে প্রায় 6-7 বছর, আমি এক্স্যাক্ট একদম বলতে পারছি না, 6-7 বছর আগের ঘটনা। আমি কলকাতাতে ট্যাংরা বলে একটা জায়গা আছে চায়না টাউনের পাশে, ওই ট্যাংরাতে আমার বাড়ি। মানে ওখানে আমার মামার 3 মামা ওখানে আছেন, ওখানে একটা আমার রুম রয়েছে। ওখানে আমি যখন পড়াশোনা করতাম তখনও রয়েছে, এখনও আমি গেলে ওখানেই থাকি। এবার আমার যে বড় মামার যে ছেলে, মানে আমার মামা তো ভাই, ও হোটেল ম্যানেজমেন্ট কমপ্লিট করে ও বিভিন্ন জায়গায় এখানে জব করেছে। হোটেল তাজে করেছে, ইভেন আরও দুবাইয়ে ছিল। তো আমি যখনকার ঘটনাটা বলতে চাচ্ছি, যেটা শেয়ার করতে চাচ্ছি, সেটা ও সেই সময় ইউএসএতে জব করতো। ছুটিতে তখন কলকাতা আসে, কলকাতা ছিল। এবার আমিও কোনো একটা কাজের সূত্রে সেই সময় আমার একটু দরকার পড়েছিল, আমি তখন শিলিগুড়ির থেকে আমিও কলকাতা যাই। আর আমি যেখানেই যাই না কেন আমার ব্যাগের মধ্যে একটা ডিএসএলআর ক্যামেরা থাকে। এবার যখনই যেটা পাই সেটা ক্যামেরাবন্দি করে নিই আর কি, যেহেতু বললাম আমার হবি যেটা, ক্যামেরাবন্দি করে নিই। এবার আমার যে ভাই, সে আমাকে বেশ কিছুদিন ধরেই তার আগে বলছিল যে দাদা কোন ক্যামেরাটা কিনলে ভালো হয়, কোন ক্যামেরাটা কিনলে ভালো। তো আমি ওকে একটা সাজেশন করছিলাম যে তুই নিকনের এই একটা মডেল আছে এরকম, জাস্ট একটা বলছি আর বলে ও ক্যামেরাটা কিনে নিয়েছিল। তো ক্যামেরাটা কেনার পরে একটা টেস্ট যেরকম হয় না, যে দাদাকে পেয়েছি, তাহলে দাদা আর আমি দুজনে মিলে একটুখানি, দাদা আমাকে যদি কিছু শেখাতে। তা আমি বললাম ওকে ওরকমভাবে শেখাবো না, তাহলে চল একদিন আমরা কালকে সকালবেলা উঠে
একদিন একটু স্ট্রিট ফটোগ্রাফি করতে বেরোই, সকাল যা দেখবো রাস্তায় আমরা, যেটা হয় বেশি স্ট্রিট ফটোগ্রাফি করতে বেরোবো সারাদিন। তো ওখানে বেশ কিছু তোকে শেখানোও হয়ে যাবে, প্লাস আমাদের কিছু কালেকশনসও হয়ে যাবে। আমি এসছি আর ভালোও লাগবে, চল দুজনে মিলে সারাদিনের জন্য বেরোবো, বাইরেই খাবো দাবো, একটা ফুল ডে একটা এন্টারটেন হয়ে যাবে। তোর সাথে অনেকদিন পরে দেখা, বললো বাহ এ দারুণ একটা আইডিয়া, চলো তাহলে কালকে সকালে বেরোই। নাহলে চল। তো দুজন মিলে আমরা বেরোলাম। তখন ঘরে আমরা তখন কটা বাজে, মোটামুটি 9:30 বাজে আমরা বেরিয়েছি। বেরোনোর পর আমরা ফার্স্ট গেলাম হচ্ছে ধর্মতলা। প্রথম আমাদের ওখান থেকে, আমার বাড়ি ট্যাংরার ওখান থেকে একটা মিনি বাস ছাড়ে, যেটা হচ্ছে হাওড়া পর্যন্ত। ট্যাংরার যে জায়গার কথা আপনি বলছেন, এটা কি ক্রিস্টোফার রোডের আশেপাশে? হ্যাঁ, ইয়েস, মানে বৃন্দাবন একদম 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 ক্রিস্টোফার রোড, ইয়েস। ওখানে তো এবার দুজন মিলে বেরোই। বেরিয়ে ফার্স্ট আমরা যাই হচ্ছে ধর্মতলা, নামলাম, নেমে শহীদ মিনারের সামনে আমরা বেশ কিছু ফটোগ্রাফস করি দুজনে মিলে। ও তুলছে, আমি দেখছি, আমি তুলছে, ও দেখছে। এবার কারেকশন কিছু হচ্ছে, না তুই না এরকমভাবে তোল, যেটা হয় আর কি, দুজনে মিলে বেশ ওখানে কভার করলাম। তারপরে গেলাম হচ্ছে আমরা মোহনবাগান গ্রাউন্ডে গিয়ে ওখানে বেশ কিছু ফটোগ্রাফস করলাম। ভেতরে ঢোকার আমার একটা ওখানে সোর্স ছিল, সেই পারমিশনে আমরা একদম স্টেডিয়ামে চলে গেছিলাম। যেই সময় ওখানে কোনো খেলা ছিল না, ওই সময় তো যদিও ঢুকতে দেওয়ারও কথা নয়, তবুও আমরা ঢুকেছিলাম স্টেডিয়ামে। বেশ কিছু ফটোগ্রাফস করলাম। ওই ফটোগ্রাফসগুলো আজকেও আমার কাছে আছে, স্মরণীয়। মানে এই ঘটনা যেহেতু ঘটেছিল, ওগুলো আমার কাছে বিশেষ স্মরণীয়, তো ওগুলো আমি রেখে দিয়েছি এখনও। তারপরে ওখান থেকে বেরিয়ে প্রিন্সেপ ঘাটের সামনের থেকে আমরা বাবুঘাট পর্যন্ত হেঁটেছি। তারপর অনেকটা যেহেতু হাঁটাহাঁটি হয়েছে, ওখান থেকে বাবুঘাটটা হেঁটে বেশ ডিস্টেন্স। তারপর বাবুঘাট থেকে আমরা কি করলাম, বাসে করে আমরা চলে গেলাম হাওড়া ব্রিজের জাস্ট আগে, যেখানে ফুলের মার্কেটটা, ফুলের বাজারটা যেটা আছে, ওইখানে আমরা চলে গেলাম। আমরা চল, ওখানে ফুলের বাজার রয়েছে, ওখানে খুব সুন্দর একটা ফটোগ্রাফস হবে, ভালো কথা, চলো ওখানে। তো গেলাম, তখন দেখলাম যে মোটামুটি ফুলের বাজার, অ্যাকচুয়ালি ওটা সকালবেলা হয়ে যায়, তবু কিছু থাকে ওই সময়টা। আমরা মোটামুটি পৌঁছেছি ওখানে 11:30-12টা বেজে গেছে ততক্ষণে। তো ওখানে কিছুক্ষণ ফটোগ্রাফস করলাম, করে এবার আমি মানে না ভাই আর কি আমাকে বললো চলো তাহলে হাওড়া ব্রিজে এবার হেঁটে চলে যাওয়া যাক। আমি বললাম দাঁড়া, এই হাওড়া ব্রিজের নিচে যে ঘাটটা রয়েছে না, যেখানে সবাই ওই বিসর্জন দিচ্ছে, সবাই কেউ ওখানে পিণ্ডদান দিচ্ছে, কেউ ওখানে পুজো দিচ্ছে, নানান কিছু করছে। আর ওখানে বেশ ভালো ভালো এখন প্রি ওয়েডিং এই সমস্ত এখন খুব ওখানে হচ্ছে কিন্তু। হ্যাঁ, তো আমি বললাম যে চল না ওই যে ঘাটের থেকে না, যদি ওখান থেকে না মানে হাওড়া ব্রিজের অ্যাঙ্গেলটা খুব ভালো পাবো, আই থিঙ্ক নিচ থেকে বেশ একটা তুলতে পারলে পুরো হাওড়া ব্রিজের সুন্দর একটা ফটো উঠবে, চল। বললো হ্যাঁ ঠিক চলো তাহলে আমিও একটুখানি যাই। তো দুজন মিলে বেশ ওখানে পৌঁছলাম। পৌঁছে যেরকম ফটোগ্রাফস করার সেরকম ফটোগ্রাফস করছি। ইউনিক কিছু, কেউ পুজো দিচ্ছে, কেউ ছোটো একটা গণেশ বিসর্জন দিচ্ছে, ভাঙাচোরা একটা গণেশ, তার গলায় একটা মালা। আবার সেখানে দেখলাম একটা ওই ভাঙা গণেশের মালার উপর দিকে একটা কাক বসে আছে। এই ধরনের কিছু চলছে আর কি, ফটোগ্রাফস হচ্ছে খুব আনকমন। তা আমার মনে হলো যে না, হাওড়া ব্রিজের যদি একটু এক্সট্রাঅর্ডিনারি একটা ফটো তোলা যায় তো খুব ভালো হয়। আমি কী করলাম, জুতোটা খুলে, আমার জিন্স প্যান্ট তখন পরা, বেশি দূর গোটাতেও পাচ্ছি না, মোটামুটি যতটুকু পারা যায় আর কি, টেনে টুনে একটু উঠিয়ে আমি কী করলাম, ওই যে সিঁড়ি আছে ওখানে, সিঁড়ি দিয়ে আমি বেশ 3-4টা সিঁড়ি নেমেছি নিচে। তখন জলটা আমার হাঁটুর অবধি ছুঁই। এবার আমি ক্যামেরাটা ঠিক একটা সুন্দর অ্যাঙ্গেলে, একদম জলের অ্যাঙ্গেলে এসে, মানে আমি কিন্তু দেখতে পাচ্ছি না স্ক্রিনে কি উঠছে, আমি একটা জলের মধ্যে ক্যামেরাটা সামনে নিয়ে গিয়ে আমি 2-3টে ক্লিক করেছিলাম, মানে আইডিয়েশনের না। হ্যাঁ, আমি যে এর 2-3টের মধ্যে একটা দেখি কীরকম হয়। তো ওখান থেকে যে ফটোগ্রাফস একটা বেরিয়েছে, আমার অফিসে আজকের ডেটে ওই ফটোটা আছে। ইভেন যে ফটোটা দেখে সে বলে কি যে আরে হাওড়া ব্রিজের নিচে এরকম বালির চর কবে পড়লো। অ্যাকচুয়ালি ওটা বালির চরই না, ওটা হচ্ছে ওই ঢেউ। আমি একদম ঢেউয়ের কাছাকাছি গিয়ে ক্যামেরাটা রেখে যে ফটোটা তুলেছিলাম, ওই ঢেউগুলো মনে হচ্ছে কি বালুর চর। তো ওই ফটোটা আমার কাছে খুব ইউনিক, এবং আমার অফিসের থেকে বেশ কয়েকজন মানে যারা দেখেছে এটা পছন্দ করেছে, তারা আমার থেকে কপি নিয়ে গেছে, তা আমি দিয়েছি সবাইকে। যা হয়ে গেল। এবার ওখান থেকে বেরোলাম, বেরিয়ে আমরা হাওড়া ব্রিজের ওপরে গেলাম। তা হাওড়া ব্রিজের ওপরে সবসময় যখনই এন্ট্রি এদিক দিয়ে হোক বা ওদিক দিয়ে হোক, দেখবেন একটা গার্ড থাকে ওখানে, ফটোগ্রাফি রেস্ট্রিক্টেড লেখা আছে, যেখানে ফটোগ্রাফি অ্যালাউ না। মানে এর আগে অনেকে ডিস্টার্ব করে ফটোগ্রাফি করতে গিয়ে, লোকজনের যাতায়াতের ডিস্টার্ব হয়, ফুটপাতের ওই জায়গাটা, তো ফটোগ্রাফি ওখানে অ্যালাউ না। তা আমি কি করেছি, তবুও একটা লোককে না বলে, ওখানে একজন বসেছিল, আমি ওকে লোকটাকে এড়িয়ে গিয়ে আমি কী করেছি, 2-4টা ফটো চুপ করে ক্লিক করছিলাম। তখন ফট করে লোকটা বললো কি, মানে গার্ড আর কি ওখানকার,
যিনি ওখানে দায়িত্বে ছিলেন। এবার আমাকে বললেন, দাদা আপনি এখানে ফটোগ্রাফি করতে পারেন না, দেখছেন না এত সুন্দর বড় বড় করে লেখা আছে। তা আমি সত্যি লজ্জা পড়ে গেলাম যে লুকিয়ে করতে আসছিলাম, দেখে নিয়েছে। আমি বললাম না ঠিক আছে। আমি আমরা অ্যাকচুয়ালি আমাদের নিজস্ব ফটো কেউ তুলছি না, আমরা ওই মানে হাওড়া ব্রিজের কিছু ফটো তুলছি, এখান থেকে কিছু ইউনিক শট নিচ্ছি। বলে ঠিক আছে, যা করার ফটাফট করুন, দুটো নিন, আপনি চলে যান, এখানে থাকবেন না বেশিক্ষণ, একটু লুকিয়ে দিই, ক্যামেরাটা ঢোকান তাড়াতাড়ি। বললাম ঠিক আছে। তো ওই জায়গাটা আমাদের লাস্ট ছিল, হাওড়া ব্রিজের ওপরে আমরা ফটোগ্রাফ করলাম। এবার ওখান থেকে আমরা দুজনেই আবার একটা বাস ধরলাম, বাস ধরে সোজা বাড়ি, ওই সেই ট্যাংরা আবার পৌঁছে গেলাম। সেদিনকারই ঘটনাটা জাস্ট আর কি। আমরা বাড়িতে পৌঁছেছি তখন এই 3:30 4টে বাজে এরকম সময় আমরা পৌঁছে গেছি বাড়িতে। যথারীতি যেরকমভাবে থাকি। এবার আমি যেহেতু পৌঁছেছি, ওই আমার জন্য আমার মামাদের বাড়িতে 3টে রুম রয়েছে, সবচেয়ে মিডিল যে একটা রুম রয়েছে, মিডিল রুমটা ভাই কী করেছে পরিষ্কার পরিচ্ছন্ন করে, দাদা এসছে, দাদা এই রুমটাতে থাকবে। তা আমাকে বললো রাত্রেবেলা যে দাদা এসিটা চালিয়ে দেবো। আমি বললাম না এসি চালানোর কোনো দরকার নেই, কারণ ওরকম আহামরি কিছু গরম না, তুই একটা কাজ কর, জানলাটা খুলে রাখ সারা রাত, জানলাটা খোলা থাকবে, সুন্দর হাওয়া আসবে, কোনো ব্যাপার না, হালকা ফ্যানটা চলবে, আমি ঘুমিয়ে যাবো, তুই দরজা বন্ধ করে দে। আর আমাদের মামার বাড়িতে খুব মানে ওরা একটু পেট পছন্দ করে, কুকুর বেড়াল অনেক, তো ও আবার কী করেছে ওগুলোকে সবগুলোকে বেড ঠের করে আমাকে দাদা তুমি ছিটকানি মেরে দাও ঠিক মতন করে। আমি ঠিক আছে, ছিটকানি মেরে আমি যেরকম শোয়ার সেরকম শুয়ে পড়েছি। মানে কাহিনিগুলো বলতে না আমার এখনও মানে অ্যাকচুয়ালি এগুলো তো বলার সুযোগ পাই না, আর কাউকে বললে কেউ বিশ্বাসও নাও করতে পারে, সবচেয়ে বড় কথা হচ্ছে এটা। মানে আমি বলবো, অনেকেই ভাবতে পারে যে এটা গল্প, বাট আমি কথা বলছি আমার গায়ে কাটা দিচ্ছে যে ওই ঘটনাটা আমি যখনই মনে করি আমি ভাবি যে এরকম যাতে আমার জীবনে আর কোনোদিনও না ঘটে। বেসিক্যালি আমি না এই ধরনের ঘটনার থেকে একটু দূরে থাকি। মানে আমাকে কেউ যদি বলে যে ওটা না ভুতুরে বাড়ি, আমি আগে যাব, চল তো কোথায় ভূত দেখবো। মানে আমাকে রাত্রি 2টো 1টা আমার কোনো ব্যাপার না, আপনি যেখানে বললাম আমি সেখানে যাব। আমি কিন্তু এই সমস্ত একদম মানে বিশ্বাস করিও না, বা আমি একটু ভয় ডরও আমার ছোটোবেলা থেকে একটু কম। এই দিনের যে ঘটনাটা ঘটেছে এটা আমার কেন জানি না, এই যে মানে ভূত প্রেত হয় না যেটাকে বলি, অ্যাকচুয়ালি ভূত প্রেত কী জিনিস সেটা আমিও জানি না। আর এটা বলছি মানে এই না যে ভূত প্রেত আছে, আমি সেটাও বলছি না। আমি যে কী ঘটেছে আমার সাথে সেদিনকে রাত্রে আমি নিজেও জানি না, একটু শেয়ার করি সেগুলো আপনাদের সাথে। শুয়ে পড়েছি যথারীতি, তো তখন আমাদের মামাদের বাড়িতে মোটামুটি 11টা 11:30টার সময় আমাদের ডিনারটা হয়ে যেত, করে আমি শুয়েছি। মানে ঘড়ির টাইমটা 2টোর কাছাকাছি হবে, পরে দেখেছি টাইমটা। যখন আমার সাথে যে ঘটনাটা ঘটেছে সেই সময় তো টাইমটা দেখা যায় না, ঘটনাটা ঘটার পরে আমি টাইমটা দেখেছি যে আমার ঘটনাটা যখন ঘটেছিল তখন 2টোর আশপাশে রাত্রি। ফ্যান চলছে, ঘুমিয়ে আছি গভীর নিদ্রায়। হঠাৎ মনে হলো কে আমাকে গলা টিপে ধরেছে। শুনুন, হঠাৎ মনে হচ্ছে আমার বুকের ওপর কেউ বসে আমাকে একটা গলা টিপে ধরেছে, আর আমি হাত দুটো নড়াতে পারছি না, অথচ পা দুটো নড়াতে পারছি। আমি হাত দুটো আমার একদম মানে কেউ চেপে ধরে, হাতের ওপর ধরে এরকম। মানে একটা লোক যদি আপনাকে গলা চেপে তাহলে তো হাতটা ফ্রি থাকবে, বা হাত দুটো ধরলে আমার গলাতে তো ধরতে পারবে না। এটা কী ধরনের ব্যাপার? আমার বুকের ওপর কেউ মনে হচ্ছে বসে আছে, গলা চিপছে এবং হাত দুটো আমার লক, এবং গলাটা যে চিপছে আমি বুঝতে পারছি আমি ব্যথা পাচ্ছি, এবং আমার পা দুটো যে মানে ওখানে দাপড়াদাপড়ি করছি। একটা হয় না যে আপনাকে যখন জলের ভেতরে দেখবেন কাউকে যখন চুবাবেন শেষে একটা ঝাটকা মারে জোরে, মানে শেষ মানে শক্তিটা প্রয়োগ করে। আমি যখন শেষ শক্তিটা প্রয়োগ করলাম, কিছুই করিনি, আমি হয়তো ওই পাটাকে জোরে দাপড়েছি। সেকেন্ডের মধ্যে মনে হলো আমি ফ্রি, আমার কিছুই হয়নি। আরে আর আমি পাশে জানলাটা খোলা, জানলার দিকে যেই তাকালাম এরকম করে দেখি একটা সন্ন্যাসী হয় না, সেই ধুলো বালি মাখা, তিলক পড়া, বড় বড় কোকড়ানো চুল, আর গলায় রুদ্রাক্ষের মালা, আর আজব টাইপের মুখ, চোখ ঠোক কাজল ঠাজল পড়া, এরকম বড় বড় চোখ করে আমার দিকে এরকম করে তাকিয়ে আছে। কিচ্ছু করছে না, নাথিং, মানে জাস্ট এরকম করে এরকমভাবে আমার দিকে। আমি শুয়ে আছি, আমি এরকম করে দেখছি উপর দিকে জানলার দিকে, এরকম করে আমার দিকে তাকিয়ে আছে। এবার আমি না কিছুক্ষণের জন্য মানে হয় না যে একটা মানে কীরকম
গাটা কেঁপে উঠলো, গাটা কেঁপে উঠে আবার যখন তাকালাম দেখলাম নেই, কিছু নেই। এবং অচেনা তো, আগে কখনো না না, দেখেননি? কোনোদিনও না। আমি ওই জানলা দিয়ে কেন ওরকম ভাবে আসবে, আর ওই জানলাটার ওদিকে কোনো দাঁড়ানোরই জায়গা নেই। আর ফেসটা একদম প্রমিনেন্টলি দেখলেন? একদম ক্লিয়ার, লাইট জ্বলছে না, আমার ঘর তো অন্ধকার, কিন্তু ফেসটাতে কেন জানি না আমি মনে হচ্ছে পুরোপুরি দেখতে পেলাম। আর এই জানলাটা আর আপনার বিছানাটা, হ্যাঁ, ডিস্টেন্সটা একদম একদম মানে আমি মানে আমার মাথার উপরেই জানলা, মানে আমি একদম আমার খাটের যে আমাদের মাথার সাইডটা থাকে তার পাশেই হচ্ছে জানলা। মানে আমাকে যেহেতু গলাটা এরকম কথা হয়েছিল, আমি এরকম ছিলাম তো, এবার যখন শক এরকম হয়েছে, এরকম করে দেখছি, হঠাৎ করে জানলার দিকে এরকমভাবে তাকিয়ে দেখি ওই মুখটা, আর ফিউশন অফ সেকেন্ডের মধ্যে দেখলাম নেই। এবার আমি তখন মনে মনে ভাবলাম কি, মানে কিছুক্ষণের জন্য আমার এই ফিল হলো যে না না, এটা স্বপ্ন দেখেছি, এটা হতে পারে না। এরকম কোনো দিন হয় নাকি কোনো মানুষের সাথে? কে আবার আমার গলা টিপবে, কে আবার আমার এত রাত্রে ঘরের মধ্যে শুয়ে আছি রিল্যাক্সে, কে আবার আমার হাত ধরবে, কে আমার বুকে ইয়ে করবে, আর কোথায় মুখ টুক তো কিছুই নেই। মানে আমার সেকেন্ডের মধ্যে আমার নিজের মধ্যে ভাবনা আসছে এগুলো, যে না এগুলো ধর, এটা অন্য কিছু। তার মধ্যে একটা ফ্যাক্ট এটাও আছে যে আপনি কোনো কালেই এই আমি এগুলো না, আমি মেনে নিতে পারিনি। আমি এগুলো কোনো আমার মনে হচ্ছে যে এটা আমি স্বপ্ন দেখেছি। হলো, আমি কাউকে কিচ্ছু বলিনি, আমি যে স্বপ্নই দেখেছি শিওর, আমি কাউকে কিছু বলিনি। পরের দিন উঠেও কিছু বলিনি, কিছু না, যেরকম থাকার সেরকমই থাকলাম। এবার হলো কি, ডে 2, কাউকে কিছু বললাম না, কিচ্ছু না, কারণ আমি যদি কাউকে বলি ওই বলবো দূর, ও তো স্বপ্ন দেখেছিস তুই। আমি বললাম মামাকে মামিকে এগুলো বলার কোনো প্রশ্নই ওঠে না। আর ভাইকে যদি বলি, ভাই বলবে, ভাই আমাকে তো কিছু বলতে হবে না, যতই হোক সিনিয়র, ও মনে মনে একটু হাসবে যে দূর দাদা তো এই বয়সে কী সব স্বপ্ন দেখেছে, ভুলভাল একটা কিছু বলবে, এই ধরনের একটা ব্যাপার হবে। আমি বেসিক্যালি ওটা চেপে গেলাম, কাউকে কিছু বললাম না। সেকেন্ডেতে ঘুমালাম, আমার মাথায় কিন্তু ওগুলো নেই। সেকেন্ডে যে ঘুমিয়েছি, অনেক সময় হয় না যে না, যদি আগের দিনের ভয়টা থাকে, এই জানলাটা বন্ধ কর, ওসব কিছু না। আমি যথারীতি সেম ওরকমভাবে পাখাটা চালালাম, জানলা যেরকম খোলা থাকে। আমার মনের মধ্যে একটা জিনিস আছে, দূর ফরগেট ইট, মানে ওটা একটা বাজে স্বপ্ন ছিল, মানে এরকম ধরনের হতে পারে না। সেকেন্ডেতে ঠিক ওই সময় 2টোর সময় আমার ঘটনাটা ঘটার পরে যখন ঘড়ি মোটামুটি দেখেছি, বুঝতে পেরেছি ওই 2টো নাগাদ দিয়ে এই ঘটনাটা ঘটেছিল। আগের দিনও ডে 2তে সেকেন্ডে সেম ঘটনা, সেম আমার সেই গলা টিপে ধরলো কেউ, আবার সেই অবস্থা, বুকের উপর চেপে বসে। আবার বুকের উপর চেপে উঠেছে, গলা চিপে ধরেছে, হাত দুটো ব্লক। হাউ ইজ পসিবল? মানে এটা কি? আমি মানে আমি এখন যে আপনাদের সাথে কথাগুলো বলছি না, আমার আমার কেমন লাগছে যে এটা আমি আপনাকে বোঝাতে পারবো না। মানে এগুলো কারোর সাথে আমি শেয়ার করতে পারি না, কিন্তু আমি যাকে বলবো সে কিন্তু বিশ্বাস করবে না। এক কান দিয়ে শোনা, আর কান দিয়ে উড়ে যাবে, দূর এটা তুই হয় মন গড়া কোনো কাহিনী, আর নয়তো বলবে তুই মানে স্বপ্ন দেখেছিস। এগুলো আমি দেখুন, আমার মতন অনেকেই আছে যারা এগুলো বিশ্বাস করে না, আর ওরকম লোককে যদি শোনাই তাহলে তো হাসবে, কিছুই বলবে না, হাসি দেবে, এটা হাসির পাত্র হয়ে দাঁড়াবে আর কি। তা আমি তাই জন্য কাউকে বলি না এগুলো। থ্যাংক ইউ সো মাচ এখানে এসে মানে বলার সুযোগটা দিয়েছেন আর কি। এবার ব্যাপার হচ্ছে ডে 2 সেম আমার আবার এরকমভাবে বুকের ওপর চেপে ধরে, আমার মানে কি বলবো আপনাকে, লাস্ট মুভমেন্টে যখন ছাড়লাম ওরকম, আমার মাথাটা জাস্ট আগের দিনের কথাটা মাথায় ছিল যে উপর দিকে তো ওই একটা কীরকম একটা লোক ছিল সন্ন্যাসী, আমার মাথা অটোমেটিক ওদিকে চলে গেছে এরকম করে জানলার দিকে। যেই আমি ঘুরেছি জানলার দিকে দেখি সেম দাঁড়িয়ে আছে, মাথাটা দেখছি খালি। আর জানলাটা খুব বড় জানলা না, একটা ছোট উইন্ডো খোলা রয়েছে, পর্দাটা সরানো, গ্রিল দেওয়া, কাঁচটা খোলা, গ্রিল আমার দিকে এরকম, জাস্ট এরকম বড় বড় চোখ করে আমার দিকে এরকম করে মাথা নিচু করে এরকম করে তাকিয়ে আছে। অদ্ভুত টাইপের ওর দেখতে, মানে ওই আমি চোখ বন্ধ করে আজকে ডেটে ওই মুখটাকে আমি দেখতে পাই। যখন দেখলাম ওটা, আমি রুদ্ধ, মানে আমার তখন মানে আমি মনে হয় মরেই যেতাম ওই সময়, মানে এরকম একটা শক লেগেছিল। লাফিয়ে উঠে দরজাটা খুলে পাশের রুমে, যে ওই যে 3টে রুম বলেছি, ভাই একটাতে শুয়েছে মামা মামির সাথে, আমি দরজা যখন জোরে ধাক্কেছি
ভাই তো লাফিয়ে উঠে এসছে, মামা মামিও উঠে গেছে। কী হয়েছে কী হয়েছে কিছু না, মামা মামিকে আর কিছু বলিনি। আমি না একটা স্বপ্ন দেখেছি, কেমন বাজে লাগলো, আমি না ওখানে শোবো না, হয় তুই আমার সাথে চল, আর না তো আমি এখানে শোবো তোর সাথে। আর ওই দিন কিন্তু আমি আর কিছু বলিনি। ঘটনাটা যে আমার সাথে ঘটেছে, আমি ওই রাত্রে কিন্তু কিছু বলিনি আর। পরের দিন মানে সকাল হলো আমি কিন্তু মাথার মধ্যে আমি সারা রাত দিন ওই যে রাত্রের পরে কিন্তু আমার সারা রাত আমি আর ঘুমোইনি, কিন্তু আমার ঘুম উড়ে গেছে। এরকম ধরনের ঘটনা ভগবান না করুক আপনাদের সাথে হোক, যদি হয় আপনি ওই সেকেন্ডেতে ঘুমাতে পারবেন? অ্যাবসলিউটলি না, আমি পারবো না, সম্ভবই না সেটা। আমি সারা রাত ওই ঘটনাটার পরে চোখের পাতা ফেলতেও আমার ভয় লাগছিল। সকাল হলো, মুখ টুক ধুলাম, ফ্রেশ হলাম, মামারা যখন উঠলো তার আগেই উঠে গেছি, কাউকে কিছু বলিনি, রিল্যাক্স আছি, দেখাচ্ছি রিল্যাক্স। মুখ টুক ধুলাম, ব্রাশ মানে যা যা চা ঠা খেয়ে কি মনে হলো, আমি ভাইকে সবার থেকে একটু আলাদা সরিয়ে এনে আমি ওকে বললাম, তোকে একটা কথা বললো, তুই কাউকে বলবি না। আমি বলছি কি? ও হয়েছে কি না কি বলবে দাদা, যেটা কথা বললো তোকে, তুই আগে বল, কাউকে বলবি না। বলছে না বলো না, কী হয়েছে? আরে বলছি প্রথম দিন এই ঘটনা, সেকেন্ড ডেতে সেম টাইম এই ঘটনা, যার জন্যই আমি রাত্রিবেলায় এসে দরজাটা ধাক্কেছিলাম। যখন এই কথাটা ভাই শুনল, ভাই আমাকে একটাই কথা বলল, বাবুদা কালকে আমরা কোথায় কোথায় গেছিলাম একবার মনে করো তো। আমি একটুখানি জাস্ট 2-3 সেকেন্ড খালি ভাবলাম কোথায় কোথায় গেছি। ফট করে আমি ওকে বললাম, কি রে সত্যি? মানে ও বুঝে গেছে, আমিও বুঝে গেছি। এই যে আপনারা কিছুক্ষণ আগে বললেন না কথাটা, যে কলকাতার মধ্যে আপনি এখনও আজকের ডেটেও যদি আপনি টপ 10 হরর প্লেস অফ ওয়েস্ট বেঙ্গল খোঁজেন, হাওড়া ব্রিজ কিন্তু আসবে। আর আমি ওই হাওড়া ব্রিজের নিচেই আমি গিয়ে ওখানে ফটো, হ্যাঁ আমি ওই কথার মানে ওই জায়গাটার কথা একটু আধটু শুনেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি গুগলে সার্চ করতে পারেন, আসবে। আমি এগুলো অতটা গায়ে দিতাম না। আমাকে যখন ও বললো না, আমি রিলেট করে নিলাম, এক মানে সেকেন্ড সময় লাগলো না। আমাকে জাস্ট বললো, আচ্ছা আমরা বাবুদা কালকে আমরা কোথায় কোথায় গেছিলাম, মানে মনে করো তো। আমি ওকে জাস্ট বললাম যে কি বলিস এরকম, মানে আমি রিলেট করে নিলাম যে আমি যে জায়গাটায় ছিলাম, যে জায়গাটায় নেমে আমি জলের মধ্যে ফটোটা তুলেছি, ওই হাওড়া ব্রিজের ওখান থেকে বেশ কিছু সুইসাইড করেছে। আজকের ডেটে আমি বলে দিচ্ছি আপনাদেরকে, আজকের ডেটে যদি হাওড়া ব্রিজের আপনি ওই ধার ধরে যান, দেখবেন ওই হাওড়া ব্রিজে কিন্তু শুধু রেলিং না, অনেক উঁচু পর্যন্ত জাল দিয়ে ব্লক করা। এটার পেছনে রিজন একটাই, ওখান থেকে প্রচুর লোক সুইসাইড করতো, উল্টো পাল্টা সুইসাইড করতো। আর ওই জায়গাটাতে আমি দাঁড়িয়ে ফটোগ্রাফস করেছি। এবার দেখুন ব্যাপারটা কিছুই না, আপনি যখন ওখানে ফটোগ্রাফি করতে গেছেন, ওখানে তো দ্যাট ওয়াজ মানে একদম একটা ক্লিন মাইন্ডে আমি শুধু যাব, হ্যাঁ কনসেপ্টে কি ফটোগ্রাফ হবে কি না, তাই তো ওটাই চিন্তা। আমি কেন, আমার মতন হয়তো সেই দিনে আরো 10 জন গেছে আমার আগে পিছনে। একদমই তাই। এই যে আমরা যে কথাগুলো বলি না, যে লৌকিক এবং অলৌকিক দুটো শব্দ আছে তো। লৌকিক যদি আপনি বলেন, এর বিপরীত শব্দ কি? অলৌকিক। অলৌকিক দিন যদি থাকে তাহলে রাত আছে, একদমই আছে তো নাকি নেই? একদমই তাই। আপনি যদি দিনকে বিশ্বাস করেন তাহলে রাত বিশ্বাস আপনাকে করতে হবে। একদমই তাই। আপনি যদি লৌকিক বিশ্বাস করেন তাহলে অলৌকিককেও আপনাকে বিশ্বাস করতে হবে। আর আমার সাথে সেদিনকে যে ঘটনাটা ঘটেছিল, আমি একটা জিনিস শুধু বুঝেছি, ভূত বলে ওরকম গাছের মধ্যে সাদা শাড়ি পরে বসে থাকা ওইরকম কোনো পেতনি ভূত, ওই যে গল্পগুলো আমাদের দিদা ঠাকুরমারা শোনাতো, ওরকম বেসিক্যালি হয় না। আই থিঙ্ক ঠাকুমার ঝুলি টাইপ ওরকম ধরনের কিছু হয় না। বিক্রম বেতাল উড়ে উড়ে আসলো, পিঠে করে আসলো, ওগুলো দেখতে ভালো লাগে, কথার গল্প। বাট সেদিনকে যেটা আমি ফিল করেছি, সেদিনকে পর থেকে যেটা বুঝেছি আমি, সেটা হচ্ছে নেগেটিভিটি, যেটা আমরা বলি, নেগেটিভ পজিটিভ এনার্জি। ইয়েস,
নেগেটিভ এনার্জি কেউ কিছু একটা আমার সাথে চলে এসেছিল আমার সাথে সেদিন, আর সেটা আমাকে ডিস্টার্ব করেছে। এটা যদি থার্ড ডেতে হতো তাহলে হয়তো আমি আপনাদের সামনে আজকে ডেটে যে আছি সেটা নাও হতে পারতো। এবং তার মধ্যে আরেকটা ছোট্ট কথা কি হয়েছিল সেটা বলি। যখন আমি ভাইকে বললাম যে কী রে, তার মানে কি ওরকম কিছু, তারপরে আমি আর কোনো কথা বললাম না, ভাইও কোনো কথা বললো না। ভাই শুধু একটাই কথা বললো, বাবুদা মাকে বলি আস্তে করে ব্যাপারটা, আর তুমি মার সাথে কোনো মাজারে বা কোনো মসজিদে ওখানে যাও, গিয়ে একটু ঝেড়ে আসো। আমি বললাম এটা কেমন ব্যাপার? বলে না তুমি যাও। তো যথারীতি মামিকে বললো, আমার মামি সেটা জানে, মামির সাথে আমি গেলাম ভাই শুদ্ধ, গিয়ে ওখানে আমাকে কী সব মন্ত্রতন্ত্র বলে জল ঠল ছেটা দিয়ে কী সব ওদের যা প্রসেস আছে নানান রকম মন্ত্রতন্ত্র বলে করলো। আমাকে বললো কিচ্ছু না, আপনি নিশ্চিন্ত থাকুন, কোনো নেগেটিভ এনার্জি আপনার সাথে চলে এসেছিল। যথারীতি থার্ড ডেতে আমি খুব ভয়ে ছিলাম যে যদি কিছু হয় আবার, কারণ যে দুদিন যা মানে প্রথম দিন তো ছেড়ে দিন, ওটা আমি নিজেই স্বীকার করে নিয়েছিলাম, স্বপ্ন দেখেছি। সেকেন্ড ডেতে যেটা হয়েছিল তাতে আমার ক্ষমতা ছিল না ওই রুমটাতে ঘুমানোর, আর বাট আমি সাহস করে বিশ্বাস করেছিলাম যে লৌকিক এবং অলৌকিক, সেজন্য আমি ওই মাজারে গিয়ে আমার কেন জানি না একটা বিশ্বাস এসেছিল যে আই থিঙ্ক আজকে কিছু ঘটবে না আমার সাথে। সেই বিশ্বাসের সাথে আমি কিন্তু শুয়েছিলাম, আর দেখলাম ঠিক তাই আমার সাথে থার্ড দিন থেকে টিল নাও এখনও পর্যন্ত ওরকম ধরনের আর আমার লাইফে কিছু হয়নি। এবার আপনারা বলুন যে এই যে ঘটনাটা, যারা ভূত মানে না, ভূত মিন্স ওর মানে ধরুন এই ধরনের নেগেটিভ এনার্জি এই সমস্ত যারা মানে না, তাদের কাছে আমার এই গল্পটা তুচ্ছ, কিছুই না, মন গড়া কাহিনী একদমই। কিন্তু আমি যে বলছি এটার মধ্যে সততা কতটা রয়েছে, কতটা সত্যি রয়েছে, সেটা একমাত্র আমি জানি। হ্যাঁ, মানে এক কথা যদি আমি বলি, মানে ইটস অ্যাবসলিউটলি মাই পার্সপেক্টিভ, সেটা হচ্ছে যে বিশ্বাস করা না করাটা অ্যাবসলিউটলি একটা নিজের সব ব্যক্তিগত ব্যাপার। যে শুনছে তার একদম, যে বিশ্বাস করবে সে করবে, যে করবে না তাকে লাখবার ট্রাই করলে পরেও সেটা হবে না, ঠিক আছে? সো দ্যাটস নট দ্য পয়েন্ট। পয়েন্ট ইজ যে একটা ঘটনা ঘটলো এবং সেটা রেপিটেশন হলো তার সেকেন্ড নাইটে, এবং তার পরের দিন যখন একটা যে কোনো একটা প্রিকশনারি মেজার নেওয়া হলো তাতে জিনিসটা কেটে গেল। এটার কোনো এক্সপ্লেনেশন নেই। মানে যদি আমাকে জিজ্ঞেস করা হয়, বা আমি হয়তো আমার মতন হয়তো অনেকেই যারা আমাদের এই এপিসোডটা দেখছেন তারা হয়তো মানবেন যে দেয়ার ওয়াজ সামথিং, কিছু একটা হয়েছিল কিন্তু তার কোনো এক্সপ্লেনেশন নেই। এবং এই যে একটা নেগেটিভ এনার্জি, সেটা ওই ফটোগ্রাফি করতে গিয়ে সঙ্গে চলে এসেছিল যে কোনো কারণবশত হোক, হ্যাঁ, এবং সেটা কেটে গেল। কিন্তু সেই যে এসেছিল, বা ওই যে একটা মুখ, একটা লোকের, একটা সন্ন্যাসীর একটা, সে একটা অদ্ভুতভাবে আচরণে তাকিয়ে আছে, হ্যাঁ, এবং এই ইনসিডেন্টটা ওই দুটোর আশেপাশেই একদম এক্স্যাক্ট সেম টাইম দুদিন পর ঘটে। সম্ভব একটা এমনি কৌতূহলবশত এফেক্টটাও সেম, আমার প্রতি যে এফেক্টটাও সেম। এক্স্যাক্টলি। একটা কৌতূহলবশত একটা জিনিস জিজ্ঞেস করছি, যখন ওইখানে ওই হাওড়ার ব্রিজের নিচে যখন ফটোগ্রাফি আপনি করছিলেন আর কি, ওয়াজ দ্যাট অ্যারাউন্ড 2 o'clock বাই এনি চান্স, দিনের বেলা টেন্টেটিভলি? এটা কিন্তু আমি কোনোদিনও চিন্তা করিনি, আপনি বলাতে আমার আসছে মাথায় যে মোস্ট প্রবলি, কারণ উনি 4টে নাগাদ বাড়ি ফিরে এসেছেন। আমরা ওই সময় আমরা 10:30, হ্যাঁ ওদিকে চলে গেছিলাম। ওখান থেকে হ্যাঁ আমি মোটামুটি 3:30 4টের মধ্যে যদি বাড়ি, তার মানে আমরা ওখানে মোস্ট প্রবলি ওই অ্যারাউন্ড, আপনি যেটা বলছেন এটা ঠিক। এটা না, এটা আমি বললাম, মানে কেন জিজ্ঞাসা করলেন এটা? হ্যাঁ, মানে কথা বলতে বলতে আমার হঠাৎ করে এটা মনে হলো, মানে এটা শোনা আগেন, এটা শোনা কথা বা হ্যাঁ, যে ইফ আই টক অ্যাবাউট জিসাস ক্রাইস্ট, আচ্ছা, ওনার যে মানে ফাইনাল পেগ যেটা দেওয়া হয়েছিল, আচ্ছা, এবং ফাইনাল পেগ মানে ক্রুসিফিকেশনের পরে আর কি, মানে জাস্ট টু চেক ওয়েদার হি ইজ অ্যালাইভ অর নট, দ্যাট ওয়াজ
অ্যারাউন্ড 3-5 এরকম কিছু একটা দিনের বেলা। আচ্ছা, এটা কোইন্সিডেন্ট কিনা আমি জানি না আপনার সঙ্গে যেটা কিন্তু এটা আমার জাস্ট মনে হলো, হয় না যে কথা বলতে বলতে একটা কিছু মাথায় আসে। এবং ইট ইজ অলসো সেড যে ওই যেহেতু 3 o'clock বা 3 এর আশেপাশে দিনের বেলা ওই জিনিসটা ঘটেছিল, রাতের 3:05 ইজ দি আওয়ার্স ফর দ্য ডেভিল বা দ্য ডিমন। এটা শোনা কথা, কতটা সত্যি কতটা মিথ্যা আমি জানি না। তো এই কথাটা শুনতে শুনতে আমার হঠাৎ করে এটা মনে হলো যে কুড বি আ কোইন্সিডেন্ট, এক ধরনের কোইন্সিডেন্ট। এটা খারাপ বলেনি, এটা আমিও কোনোদিনও চিন্তা করিনি। আপনি বলাতে কিন্তু আমার এখন চিন্তা করছি আমি সেই জিনিসটাই, এটা কি সত্যি এরকম কিছু। এটা আমি কোনো মানে আমি আগেন মানে এটা আমার জাস্ট মনে আসলো বলে আমি এই কথাটা বলছি যে দ্য আওয়ার অফ দ্য ডেভিল। কিন্তু আবার হিন্দু শাস্ত্র অনুযায়ী বা আমাদের সনাতন ধর্ম বা এই অনুযায়ী 3:30 থেকে ব্রহ্মমুহূর্ত শুরু হয়। সো এই ধরনের অনেক কথাই আছে যেগুলো কন্ট্রাডিক্টিং ইচ আদার। সো এবং আবার এটা বলতে বলতে আর একটা কথা মাথায় আসলো যে ছোটোবেলায় আই এম প্রিটি শিওর যে আমাদের এখানে প্রত্যেকেই তার মা বাবারা মানে ওই ছোটোবেলা আমাদের যখন ছোট ছিলাম আর কি বলতো যে দুপুরবেলা বারবেলায় বেরোস না, বারবেলায় যাস না, বারবেলায় কোথাও যেতে নেই, ভোর দুপুরে বেরোস না তো ঘর থেকে, এরকম ধরনের বকা শুনতাম আমরা। একদমই তাই। সেটা হতে পারে হয়তো গরমকালে ভর দুপুরে ভীষণ গরম থাকতো সেই জন্য না করতো। আবার এটা যেরকম শুনেছি, আবার এটাও শুনেছি যে ওই সময়টা ঠিক ভালো সময় না, এবং সেই সময়টাতে ওই সেই বলতে হয় নেগেটিভ এনার্জি is pretty much active at that time, এবং সেখানে মন্দ শক্তি বা মন্দ হাওয়া সেগুলো লেগে যাওয়ার একটা কোথাও না কোথাও। আমি না ছোটবেলায় মানে ভীষণ দুপুরবেলা একটা বাইরে বেরোবো, বাইরে খেলবো, বাইরে বলতে ওই উঠোনে, সেটার একটা ভীষণ প্রবণতা ছিল, আমাকে ঘরে আটকেই রাখা যেত না। তা আমার দিদা বলতেন ওই চৈত্র মাসের দিকটাতে দেখবে একটা না ঝোড়ো ঝোড়ো হাওয়া ভীষণ থাকে। আমার দিদা বলতেন যে আমার দিদারা নাকি সেই সময় দেখেছেন যে ওই ঝোড়ো ঝোড়ো হাওয়ার মধ্যে দুপুরবেলা ওরকম যারা মানে অনেকেই তারপর যখন বাড়িতে ফিরে এসছে একটু শরীর খারাপ না মানে ওরা না একটু অন্যরকম আচরণ করেছে, যেগুলো হয়তো গিয়ে আমার দিদাদের তখন ওখানকার ওই মন্দির ছিল একটা অ্যাবনর্মাল বিহেভিয়ার। হ্যাঁ, এবং তার থেকে ওদের মনে হচ্ছিল যে দুপুরবেলা বাইরে গেলে একদম পরিষ্কার এই কথাটাই বলতো যে ওই হাওয়ার মধ্যে যদি দুপুরবেলা যাও ভূতে ধরতে পারে, মানে একদম ভূতে ধরা কথাটাই আর কি ব্যবহার করতো। না দেখুন, কিছু তো মানে আমরা যেটা এখন বলি যে যা রটে কিছু তো বটে, অ্যাবসলিউটলি, মানে এরা কি বিনা কিছুতেই বলতো। হ্যাঁ, মানে হতে পারে যে আমরা অনেক সময় অনেক জিনিসই আমরা এরকম বলে থাকি এবং ভালো করে বললে শুনবে না, সেই জন্য কিছু একটা ভয় দেখিয়ে সেটাকে করানো হয়। ঠিক আছে, সেটা নানান ধরনের জিনিস হতে পারে। সো এই ধরনের প্রচুর জিনিস, মানে সত্যি এগুলো বিয়ন্ড এক্সপ্লেনেশন। আর হোয়াট ক্যান বি আ গ্রেট এক্সাম্পল হোয়াট ইউ জাস্ট কাস্টেড রাইট নাও, মানে এটা শোনার পর আমার মনে হয় কোথাও গিয়ে যেন বিশ্বাস করতে একটু হলেও যেন বাধ্য হয়। আপনাদের কি মতামত এই আমাদের এপিসোডে প্লিজ আমাদেরকে জানান, আমাদেরকে কমেন্ট করে, কারণ হয়তো এরকম অনেক কিছু আছে যেগুলো আজকে আমরা ডিসকাস করলাম বা আমরা অনেকগুলো ইনসিডেন্টস বা অনেক রকম কোইন্সিডেন্স আজকে আমরা তুলে ধরলাম, কিন্তু সেগুলোর বাইরে হয়তো আমরা অনেক কিছু মিস করে গেছি। সেটা আমাদেরকে যদি হাইলাইট করে দেন বা আমাদেরকে যদি কমেন্টে জানান, উই উইল বি গ্রেটফুল টু ইউ গাইস। আর আমার তো মনে হয় এর বাইরে আমার কিছু বলা নেই, তাই কি না? সো থ্যাংক ইউ সো মাচ অমিত, আজকে আমাদের স্টুডিওতে এসে এই ইনসিডেন্ট, মানে ইটস আ টেরিবল ইনসিডেন্ট অনেস্টলি স্পিকিং, সো এটাকে শেয়ার করলেন এবং আই হোপ দ্যাট ইউ হ্যাভ আ গ্রেট লাইফ আহেড। এবং আজকে এটা বলেই আমাদের আজকের এপিসোড শেষ করতে হচ্ছে, সময়টা বড় অল্প, হয়তো আজকের এপিসোডটা একটু লম্বা হলো, কিন্তু ইন্টারেস্টিং তো ছিল, তাই না? সো যদি ভালো লাগে, অ্যাগেন প্লিজ কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক একটা
প্লিজ দিয়ে যাবেন যদি এই এপিসোডটা ভালো লাগে, আর সঙ্গে আমাদের জুড়ে থাকবেন, সো দ্যাট উই অলসো হ্যাভ দ্যাট কাইন্ড অফ আ সাপোর্ট সিস্টেম ইন আওয়ার হ্যান্ড, যেটাতে আমরা আরও অন্য ইনসিডেন্টস যেগুলো অফকোর্স ইভ্যালুয়েট করে আপনাদের সামনে নিয়ে আসতে পারি। সঙ্গে থাকুন এই চ্যানেল, এই প্রোগ্রাম যার নাম এক্সফিয়ার দ্য আনক্যানি পডকাস্ট। ভালো থাকবেন।